নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। বিএলআরওকে মারধর কাণ্ডে ধৃত ৩ জনের জেল হেফাজত। বন্যাতে লক্ষ্মীর ভাড়া শূন্য, অচিরেই হারাতে পারে বলাগড়ের নৌশিল্প। এখন আসছে বিস্তারিত খবরে। বলাগড় ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে মারধর কাণ্ডে ৩ জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদেরকে চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য বিচারক সকলকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বলাগড়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক জয়ন্ত দত্তকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হল ৩ তৃণমূল কর্মী। প্রসঙ্গত, বলাগড় ব্লকে গঙ্গা থেকে বালি তোলার প্রতিবাদে সোমবার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিতে যান। অভিযোগ, সে সময় প্রথমে বচসা এবং তারপর বিএলআরও জয়ন্ত দত্তকে মারধর করা হয় বলে অভিযোগ। সেদিন রাতেই বলাগড় থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার বলাগড় থেকে স্থানীয় তৃণমূল কর্মী শেখ আকবর আলী, বিকাশ কর্মকার এবং গৌতম দত্তকে পুলিশ গ্রেপ্তার করে। আজ তাদেরকে জামিন অযোগ্য ধারায় চুঁচুড়া আদালতে তোলা হয়। মহামান্য আদালত তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলের হাতে মার খাওয়া বিজেপির কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিরোধীদের কণ্ঠরোধ করে বাংলা জুড়ে সুপার এমার্জেন্সি শুরু করেছে মমতা সরকার। পুলিশ এর সঙ্গ দিচ্ছে। বুধবার চন্দননগর কোর্টে দাঁড়িয়ে এমনই মন্তব্য করে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। গত 30 জুলাই সিঙ্গুরের বিজেপি মণ্ডল সভাপতি মধুসূদন দাস ও সাধারণ সম্পাদক সুকান্ত বর্মন দলের কার্যক্রম সেরে সিঙ্গুরের বাসুবাটি থেকে বলরামবাটি ফিরছিলেন। অভিযোগ, সে সময় বলরামবাটির পঞ্চায়েত প্রধান তৃণমূলের সুশান্ত পাক তাদের পথ আটকায়। এর প্রতিবাদ জানালে ওই পঞ্চায়েত প্রধান 2 বিজেপি নেতা তথা স্কুল শিক্ষককে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছতেই পুলিশ এসে বিজেপির ওই 2 নেতাকে উদ্ধার করে সিঙ্গুর থানায় নিয়ে যান। অসুস্থ বোধ করায় তাদের চন্দননগর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর একটু সুস্থ হলে পুলিশ বিজেপির ওই 2 নেতাকেই খুনের চেষ্টা, শ্লীলতাহানি সহ বিভিন্ন মামলা দিয়ে চন্দননগর কোর্টে পাঠিয়ে দেন। এই ঘটনায় বিজেপির তরফেও সিঙ্গুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু শাসক দলের নেতাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। ঘটনার পরও ওই পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতা কর্মীরা। আজ চন্দননগর আদালতে ওই বিজেপি কর্মীদের তোলা হলে সেখানে উপস্থিত হন বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। তিনি এই ঘটনার প্রতিবাদ করে আগামী দিনে জেলা জুড়ে জেল ভরো আন্দোলনে নামবেন বলে জানান। আমাদের সিঙ্গুর 2 মণ্ডলের সভাপতি মধুসূদন বাগ, তিনি যখন বাসুবাটি থেকে ফিরছিলেন বেলা 12টা নাগাদ আমাদের ওখানে কার্যক্রমের জন্য 30 জুলাই, তাকে ওখানকার বলরামবাটির পঞ্চায়েত প্রধান রাস্তা আটকায় এবং তার সাঙ্গপাঙ্গরা মদ্যপ অবস্থায় তাদের আঘাত করে, মারধর করে, এমনভাবে মারে যে তারা ওইখানে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীকালে পুলিশ বাধ্য হয় তাদেরকে হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট করাতে, এবং আমরা দেখলাম যে তাদেরই এগেনস্টে এফআইআর হয়েছে, শ্লীলতাহানি, অ্যাটেম্পট টু মার্ডার, এবং সেগুলোর ধারা পুলিশ বসিয়ে আজকে তারা জেল কাস্টাডিতে। অথচ সেই প্রধানের বিরুদ্ধে আমরা যখন এফআইআর করলাম, পুলিশ এখনো পর্যন্ত তাদের ছুঁতে পারেনি বা ছুঁতে চেষ্টাও করছে না। এলাকার মহিলারা, এলাকার মানুষ বিজেপির সঙ্গে গিয়ে থানা ঘেরাও করেছিল, পুলিশ প্রশাসনকে বাধ্য করেছিল যে আপনারা অ্যারেস্ট করতে হবে। তখন পুলিশ বলেছে আমরা দেখছি খুব তাড়াতাড়ি কি ব্যবস্থা নিতে পারি, কিন্তু এখনো নেয়নি। আমরা জানাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে বিরোধী, বিশেষ করে বিজেপিকে আটকাবার জন্য একটা সুপার এমার্জেন্সি নামিয়ে এনেছে সারা পশ্চিমবঙ্গে, ভারতীয় জনতা পার্টি হুগলি জেলা প্রশাসনকে সতর্ক করে দিচ্ছে আগামী দিন আমরা বাধ্য হচ্ছি এমন একটা আন্দোলনে নামতে, যে আন্দোলনে প্রশাসনের ঘুম আমরা ছুটিয়ে দেবো। আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল কত বড় আছে, যেখানে কত লোককে তারা ঢোকাতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দামোদরের ছাড়া জল নিচু জমিতে দাঁড়িয়ে যাওয়ায় আমনের বীজতলা ও কাটা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা। মাথায় হাত চাষি ভাইদের। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি দপ্তরের।
নিম্নচাপের বৃষ্টি ও ডিবিসির জল ছাড়ার ফলে জেলার বেশিরভাগ নিচু এলাকায় চাষের জমি জলমগ্ন হওয়ায় আমনের বীজ ধান জলের তলায়, ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। পাশাপাশি কাটা ফসলের মধ্যে পটল, ঝিঙে ও শাকসবজি ব্যাপক নষ্ট হয়েছে। জেলা কৃষি দপ্তর থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন ব্লক থেকে তার রিপোর্ট পাঠানো হচ্ছে রাজ্য কৃষি দপ্তরে। আলুর পর আমনের বীজতলা ও আনাজের ক্ষতির মুখে কৃষকরা। এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে যোগদানে কম পড়লে আনাজপত্রের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জেলার তারকেশ্বর, সিঙ্গুর, ধনিয়াখালী, পোলবা ও বলাগড় সহ বিভিন্ন এলাকায় কাটা ফসলের চাষ হয় বেশি। পটল, ঝিঙে, বরবটি ও শাকসবজির চাষ হয় প্রচুর। জেলায় আলুর পরই এই কাটা ফসল চাষ করে অর্থনৈতিক কাঠামো কিছুটা উন্নতি হয় কৃষকদের। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির জল যেভাবে জমিতে দাঁড়িয়ে গেছে তাতে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষকদের অভিমত। তো মূলত সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টির ফলে পটল জমিতে জল উঠে গেছে, শাক টাক ছিল সেই শাকগুলো নষ্ট হয়ে গেছে, ধানের বীজতলায় জল উঠেছে, আর পাট যেগুলো কাটতে ছিল সে একেবারে শুয়ে পড়েছে বৃষ্টির জলের ওপরে। ধানের নিচু জমিগুলো যে রোয়া হয়েছিল সেগুলো বুড়ে গেছে, কিন্তু উঁচু জমির পক্ষে কোনো অসুবিধা নেই। কাটা ফসলগুলো একেবারে ভীষণ ক্ষতি হয়েছে। এখানে মূলত শাক পাতারটা বেশি চাষ হয়, সেগুলো সব নষ্ট করে দিয়েছে। আর পটল জমিতে জল উঠে গেছে, জল ঠেলা মেরে পটলের ফলন একেবারেই এখন বন্ধ হয়ে গেছে, গাছ খারাপ হয়ে যাচ্ছে। ডিবিসির জল ছাড়ার ফলে জেলার বিভিন্ন খাল ও নয়াঞ্জলি দিয়ে জল জমিতে প্রবেশ করায় নিচুতলার জমিগুলি জলমগ্ন হয়েছে। ফলে যে সমস্ত জমিতে আমন ধানের চারা বীজ লাগানো হয়েছে সেগুলির ক্ষতির সম্ভাবনা প্রবল। ফলে জল কমার পর নতুন করে চারা বীজ লাগিয়ে কতটা লাভবান হতে পারবে সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন কৃষকরা। ক্ষতি হয়েছে এই অনবরত এই 2-3 দিন যে বৃষ্টি হচ্ছে আকাশের, এই বৃষ্টির জলে আবার উপরন্ত এর সঙ্গে ডিবিসি জল ছেড়েছে, এর জন্য আমাদের আমন ধানে বিরাট ক্ষতি হয়ে গেল। ক্ষতি এই মোটামুটি নিচে যে জমিগুলো আছে সেগুলোতে জল নিচের দিক থেকে ঠেল মেরে আবার ডিবিসি জল ছাড়ার ফলে বিরাট সব বুড়ে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। বীজ ধান কিছু কিছু সব অধিকাংশই নষ্ট হয়ে যাবে যেগুলো নিচে জমিতে আছে। ধান বসাতে হবে, সমস্যা হচ্ছে আমরা বীজ কোথায় পাবো, এই সমস্যা। জেলার যুগ্ম সহ কৃষি অধিকর্তা অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন, নিচুতলার জমিতে জল দাঁড়িয়ে গিয়ে ক্ষতি হলেও বেশিরভাগ উঁচু জমিতে ধান বসানোর কাজ জোর কদমে চলছে। যেহেতু এই বৃষ্টির জলে জমিতে আমন ধানের চারা বীজ বসানোর ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে কৃষকরা। তবে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে। তার রিপোর্ট জেলা কৃষি দপ্তরে পাঠানো হচ্ছে। যে বৃষ্টিপাত হচ্ছে অনবরত নিম্নচাপের দরুন, তাতে বেশ কিছু এলাকায় জল, বেশ কিছু চাষের জমিতে জল জমেছে। তো এখন যে কন্ডিশনটা সেটা হচ্ছে বেশ কিছু বীজতলা আছে আমন ধানের, এবং রোয়াও চলছে অ্যাট দি সেম টাইম। তো যেগুলো বীজতলা আছে আমন ধানের, সেই কিছু কিছু অংশ আমরা ইনান্ডেশনের রিপোর্ট পাচ্ছি। আমরা মাঠে আমাদের স্টাফেরা এবং আমরা পরিদর্শনে যাচ্ছি এবং অনবরত আমরা মাঠ থেকে তথ্য সংগ্রহ করছি এবং লোকাল যারা চাষি আছে তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট রাখছি নিবিড়ভাবে। তো সেইখানে আমরা সেই ইনান্ডেশন রিপোর্ট আমরা সাব ডিভিশন এবং জেলা মারফত আমরা সেন্ট্রালি পাঠানোর উদ্যোগ নিয়েছি এবং প্রতিদিন এখন আমাদের জেলায় যে কন্ট্রোল রুমও খোলা হয়েছে সেখান থেকেও আমরা সঙ্গে সঙ্গে রিপোর্ট আমরা স্টেট লেভেলে পাঠাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাম্প্রতিক বন্যাতেও ফিরল না হাল। অবিলম্বে রাজ্য সরকার হস্তক্ষেপ না করলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। ফলে অচিরেই হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে বলাগড়ের শতাব্দী প্রাচীন নৌশিল্প। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা সহ রাজ্যের 12টি জেলা এখনো পর্যন্ত বন্যা কবলিত হয়ে থাকলেও সেভাবে চাহিদা নেই বলাগড়ের নৌকার। আর এই পরিস্থিতিতেও নৌকার চাহিদা না থাকায় আগামী দিনে হয়তো বলাগড়ের এই প্রাচীন নৌকা শিল্প বিলুপ্ত হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন এখানকার নৌশিল্পীরা। শেখ আসলম, শেখ সুলতান, চন্দন প্রামাণিকের মতো নৌশিল্পীদের দাবি, বলাগড়ের নৌশিল্প শতাব্দী প্রাচীন একটি শিল্প। কিন্তু যতই দিন যাচ্ছে নতুন প্রজন্ম ততই এই নৌকা তৈরির কাজে আগ্রহ হারাচ্ছে। এর প্রধান কারণ এখন নৌশিল্পীদের দৈনিক রোজগার মাত্র 200 টাকা। তাছাড়া এখন আর আগের মতো নৌকার চাহিদা না থাকায় প্রতিদিন কাজও মেলে না। ফলে নৌশিল্পীদের এখন মাসে 5000 টাকাও রোজগার হয় না।
তারা আরও জানায়, মাছ ধরার একটা ডিঙি নৌকা বানাতে 2 জন লোকের 7 দিন সময় লাগে, আর যাত্রী বা মালবাহী বড় নৌকা বানাতে 4-5 জন লোকের সময় লাগে প্রায় 15 দিন। আর এখন তেমন চাহিদা না থাকায় সারা মাসে হয়তো 2 থেকে 3টি নৌকা তৈরি হয়। গোলাঘাটের নৌশিল্প বহু পুরনো, তাতে করে কোনো নৌকার কোনো আমরা তো কোনো সাহায্য পাই না। আমরা সারাদিন পরিশ্রম করে 200 টাকা রোজ হয়, তা আমরা খাবো কি, বাবা মা কি খাওয়াবো, আর নিজেরা হাত খরচায় বা কি করবো, এইভাবে চলাফেরা। কোনো বাইরে থেকে কোনো আমরা সাহায্য পাই না। এত বড় যে নৌশিল্প, কোনো সাহায্য আমরা পাই না। এবং অন্যান্য কাজে অনেক কিছু ফেসিলিটি আছে, আমাদের এই কাজে কোনো ফেসিলিটি দেয় না সরকার থেকে। এত বড় নৌশিল্প বলা করে, তাতে করে আবার এমনিতে নদীতে জল নেই, আবার যাওয়ার নৌকো বেচা কিনাও নেই। তাতে করে কোনো রকম শুধু খাওয়াটা চলে, আমার খাওয়াটা হয়। কেন শিখে ফেলেছি, কি করবো, আমরা তো আর অন্য কাজ শিখিনি, এই কাজই করতে হবে আমাদেরকে, কি করা যাবে। ঐতিহ্যটাকে বজায় রেখে দিয়েছি, কষ্ট করেও আছি, নৌশিল্পটাকে আমরা রেখে দিয়েছি এইভাবে করে, কষ্ট করে থেকে কি করবো। একটা ছোট নৌকা করতে 2 লোকে করলে আমাদের 1 সপ্তাহ সময় যায়। বড় নৌকা করলে একটু সময় বেশি যায়, তো বড় নৌকা তো হয়ই না, ছোট নৌকায় হয়। মাছ ধরার নৌকা ছোট ছোট হয়, ওই 9 মাসে 6 মাসে একটা নৌকা পাঠিয়ে আসে, বিক্রি হয়, বেশি খুব দামও পাওয়া যায় না। আজ থেকে 10 বছর আগেও নদীপথেই প্রায় সব রকমের পরিবহনের কাজ চলায় নৌকার যথেষ্ট চাহিদা ছিল, কিন্তু এখন বহু জায়গায় নদীপথে সেতু তৈরি হয়ে যাওয়ায় এবং সড়ক পথে উন্নত পরিবহন ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় নদীপথে পরিবহন অনেকটাই কমে গিয়েছে। এমনকি এখন উন্নত প্রযুক্তির ফাইবারের নৌকা বাজারে চালু হয়ে যাওয়ায় কাঠের নৌকার চাহিদা খুবই কমে গেছে। নৌশিল্পীদের আক্ষেপ, আগের সরকার সব ক্ষেত্রেই ছিল চরম উদাসীন, আর বর্তমান সরকার অন্যান্য প্রাচীন শিল্প যেমন ধনিয়াখালী বা ফুলিয়ার তাঁত শিল্প, শক্তিগড়ের ল্যাংচা বাঁচিয়ে রাখতে নানা রকম প্রকল্প বা ব্যবস্থা নিলেও বরাবরের প্রাচীন নৌশিল্প নিয়ে এখনও কোনো উদ্যোগ নেয়নি। লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে লোকশিল্পীদের জন্য ভাতার ব্যবস্থা করা হলেও নৌশিল্পীদের জন্য কোনো ভাতার ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি তারা এমনও অভিযোগ তুলেছেন, বন্যার সময় অনেক ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত বা পুলিশ, আবার কখনো প্রশাসনের তরফে তাদের থেকে নৌকা ভাড়া নেওয়া হয়। সেক্ষেত্রে 8,000 টাকা ভাড়ার জায়গায় তাদের দেওয়া হয় মাত্র 1,500 থেকে 2,000 টাকা, ফলে সেখানেও তাদের একটা লোকসান হয়। উপরন্তু ওই ব্যবহৃত নৌকা সারাতে নিজেদের পকেট থেকে আরও বেশ কয়েক হাজার টাকা খরচ হয়। তাই বরাবরে নৌশিল্পীরা চান না তাদের আগামী প্রজন্ম এই শিল্পে এগিয়ে আসুক। তারা মনে করেন এর থেকে রাজমিস্ত্রি জোগাড়ের কাজে রোজগার বেশি। কেউ কেউ আক্ষেপ করে এমনও বলছেন, দিদিমণি হয়তো এখনো আমাদের করুণ জীবন সম্পর্কে কিছুই জানেন না। আবার অনেকে বলছেন, দিদিমণি জেলা সফরে যদি কখনো বলাগড়ে আসেন তাহলে নিজের চোখেই দেখবেন আমাদের বর্তমান করুণ জীবন দশা। যানবাহন হয়ে যায় দেশে প্রচণ্ড, নৌকো যানবাহন ছিল, কলকাতায় সরবরাহ মাছ এই উপরে মাল আসতো, টালি ভাটায় টালি যেত, বইতো, বিভিন্ন রকম কাজকর্ম হতো। এখন তো সেগুলো নেই। কলকাতায় যানবাহন হয়ে গেছে, ভ্যান, মোটর ভ্যান হয়ে গেছে, ট্রাক হয়ে গেছে, কলকাতায় সরবরাহ মাল আর আসে না, সব লরি গাড়িতে আসে। আচ্ছা, বর্ষা কম, জলে মাছ কম, যার জন্য নৌকো শিল্প নষ্ট হয়ে যাচ্ছে। এই শিল্পকে সরকার তো দেখে না। এই শিল্পটা নৌ শিল্প বিরাট শিল্প, বিরাট বড় শিল্প। এই শিল্পকে দেখার মতো লোক নেই। আমরা শিল্প 150 টাকা 200 টাকা রোজ হয়, তাও আমরা খেতে পারি, ছেলেপিলেকে পড়াশোনা কিছু করতে পারি না। কিন্তু আমাদের একটা বেকার ভাতার টাকার সমস্যা দেওয়া হয়, সরকার সাহায্য করতে হয়তো বাঁচবো আমরা। এই ধরুন বর্ষার সময় 2-4টে নৌকো বিক্রি হয়, বান বন্যা হলে, তাছাড়া বিক্রি হয় না। এই সমস্যায় সরকার দেখে না, পাল্টাবে সব সরকার, সব ভাগ্য পাল্টে দিচ্ছে, আমাদের তো পাল্টাচ্ছে না। এই শিল্প দেখে না তো কী করে পাল্টাবো। দিদি আমাদের এখানে দেখে আসে কোনদিন যে নৌশিল্প কীভাবে চলছে, কীভাবে তোমরা আছো না আছো। তার আগে জিনিসের তৃণমূল আসেনি, এখন দিদিও আসে না আমার শিল্পরা দেখতে যে তোমরা কী করে খাচ্ছ, কেমন আছো, কিছুই দেখে না। তো মান বন্যা হলে তোর খোঁজ পড়বে, এখনও আছে। এখন একটা ছোটোখাটো বন্যা হলে পাঠিয়ে দেবে, আমাদের ভরা করে যাওয়া নৌকো নিলে পঞ্চায়েতকে অর্ডার করলো, থানাকে কল করে জোর করে তুলে নিয়ে এসো। যখন নৌকো নিয়ে গেল, সামান্য কিছু হাতে পয়সা ঘুরিয়ে দিল, যখন পঞ্চায়েতের নৌকো ঘুরে এলো, হাত ভাঙা করে দিল, তোলায় ভেঙে ছিল, ফেটে ছুটে গেছে, বিভিন্ন লোকের কাজ। তখন আপনাকে 1-1.5 টাকা হাতে ধরে দিল, যেখানে 10,000 8,000 টাকা আপনার ভাড়া পাবো 2 মাসে, সেখানে আমাদের 1,000 টাকা হাতে ধরে দিল পঞ্চায়েত। তাহলে আমাদের লোকরা ভেঙেই তো দিল, তাও সমস্যা আছে, না দিলেও জোর করে তুলে নিয়ে যাবে।
তাদের দাবি, এখনো যদি সরকার বলাগড়ের নৌ শিল্পের দিকে কোনো নজর না দেয় তাহলে অচিরেই বিলুপ্ত হয়ে ইতিহাসে পরিণত হবে এখানকার শতাব্দী প্রাচীন নৌশিল্প। পার্থ বসু রিপোর্ট, হুগলি আজকে। রাস্তা সারাইয়ের জন্য খোঁড়াই শুরু হয়েছিল, কিন্তু সেখানেই শেষ, যার জেরে ভারী লরি চাপলো 4 চাকার ঘাড়ে। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ব্যাপক যানজট জিটি রোডে ওঠার মুখে পান্ডুয়া কালনা রুটে। সংস্কারের জন্য খোঁড়া হয়েছিল রাস্তা, কিন্তু সেখানেই শেষ। মাস 3 ধরে সেই পরিস্থিতিতেই পড়ে রয়েছে পান্ডুয়া কালনা রুট। আর বর্তমানে বর্ষার জেরে সেই সমস্ত খোঁড়া জায়গা জলে পরিপূর্ণ হয়েছে, সম্পূর্ণ চলার অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পান্ডুয়া কালনা এই রুটই জিটি রোডে ওঠার একমাত্র ভরসা। আর বেহাল সেই রাস্তাতেই ঘটল দুর্ঘটনা। ঠিক জিটি রোডে ওঠার মুখে ভারী লরি তার পিছনে দাঁড়িয়ে থাকা একটি 4 চাকার ঘাড়ের উপরে চাপলো। ঘটনায় সে সময় 4 চাকা গাড়িতে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনার পরই ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। আমি এদিকে দাঁড়িয়েছিলাম, ও ঢুকছিল ব্যাকে, ঠিক আছে, ওইদিকে ঢোকাতে পারিনি, ওইদিকে দোকানটাও চেঁচেছে, ওই ফলের দোকানটা চেঁচে পর তারপর ব্যাগে করছে ভালো না। আমি হরন মেরেছি, শুনতে পারি, তাও হরন করে পিছনের ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে, ওই তো ভিতরে ঢুকছিল। সাধারণ মানুষের অভিযোগ, প্রায় মাস 3 ধরে ঠিকাদার ওই রাস্তাটিকে সংস্কারের জন্য খুঁড়ে রেখেছেন, কিন্তু তারপর আর কোনো কাজই হয়নি। ফলে চলার অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। জনবহুল রাস্তায় রুটি বেরোতে পারছে না, বাড়ি থেকে লোক বেরোতে পারছে না। কেন? রাস্তার ধারে খুঁড়ে রেখেছে আজকে 3 মাস ধরে রাস্তা। হ্যাঁ, রাস্তাকে অচল করে রেখেছে। কন্ট্রাক্টরে কি বলবে? কন্ট্রাক্টরে বলছে আমাদের যখন ইচ্ছা তখন করব। আমরা ওপর থেকে অর্ডার নিয়ে এসেছি, আমরা কারোর কথা শুনবো না। ভিডিওকে বলছে আমরা জানি না, পঞ্চায়েত বলছে আমরা কিচ্ছু জানি না। বাড়িতে জল নেই, রাস্তার ধারে সামনে খুঁড়ে রেখেছে 6 ফুট 7 ফুট করে, জল নেই বাড়িতে 15 দিন ধরে। এই মুহূর্তে ঘটে গেল দোষ রাস্তা। এদিকে ঘটনার পরই পলাতক ওই লরির চালক। পরে পান্ডুয়া থানার পুলিশ গিয়ে দুটি গাড়িকেই আটক করেছে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। ডানকুনির শ্বেত পাথরের দুর্গা এবারে পাড়ি দেবে সুদূর লন্ডন। জোর কদমে চলছে মূর্তি তৈরির কাজ। ডানকুনির দুর্গা প্রতিমা এবার সুদূর লন্ডনে। ডানকুনি থানার অন্তর্গত বামুনডাংরার কারিগর গজেন্দ্র ভুঁইয়ের তৈরি শ্বেত পাথরের দুর্গা প্রতিমা এবার ভিন দেশে পাড়ি দিতে চলেছে। গত মাস কয়েক ধরে সেই দুর্গা প্রতিমা তৈরিরই চরম ব্যস্ততা এই কারিগরের। দুর্গা প্রতিমার পাশাপাশি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবই শ্বেত পাথরের তৈরি। প্রায় 6.5 ফুটের এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে লন্ডনের পথে। জোর কদমে চলছে এখন শেষ মুহূর্তের কাজ। গজেন্দ্র ভুঁই। আপনি বিশ্বাই থাকি। এই যে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে, এটা কোথায় যাবে? লন্ডনে যাবে। এটা তো 2 মাসের আগে তৈরি হয়েছে। উঁচু আছে 5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা। আর এর সঙ্গে আছে গণেশ, লক্ষ্মী আর সরস্বতী সব আছে। এটাকে আপনার লেগেছে 2 মাস লেগেছে দুর্গা মূর্তি। গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব 15 দিন করে লেগেছে। এটা তো তা আমি মালিক অর্ডার রেখেছি 2.5 লাখ টাকা হবে পুরো সেটটা। এটা পুরো কাঠে প্যাকিং হবে, থাম দিয়ে প্যাকিং করা হয়, প্যাকিং করা হয় পাঠিয়ে থেকে চালানো। মূর্তি সব রকম মূর্তি, কালী, কৃষ্ণ, হনুমান সব রকম তৈরি হয়, যত ধরনের মূর্তি। এই প্রথম বিদেশ যাচ্ছে না, অনেক আগেও গেছে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। বিএল আরোকে মারধর কাণ্ডে ধৃত 3 জনের জেল হেফাজত। বন্যাতে লক্ষ্মীর ভাড়া শূন্য, অচিরেই হারাতে পারে বলাগড়ের নৌশিল্প। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।